দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংকের যে সেবা অথবা ব্যাংকিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং গ্রাহক কিভাবে সহজ উপায়ে বা খুব সহজ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেবা পেতে পারে সেটি যেরকম গ্রাহককে ব্যাংকগুলোর পক্ষ থেকে সচেতন করাটা অপরিহার্য কিংবা খুবই জরুরি, পাশাপাশি গ্রাহকের যে ব্যাংকের সাথে সম্পৃক্ততা, এই সম্পৃক্ততার মধ্য দিয়ে তার জীবনে কিংবা পরিবর্তনের ক্ষেত্রে কী কাজে আসবে এবং তার উপকারের ধরনগুলো কী হবে, কি সুবিধাগুলো একজন গ্রাহক বা যিনি জনগণ ব্যাংকের কাছ থেকে পাওয়ার সুযোগগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা প্রয়োজন। আমরা ব্যাংকে খুব কয়েকটি কার্যক্রমের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু ব্যাংককে সংজ্ঞায়িত করে থাকে, কিন্তু এর বাইরেও ব্যাংক অসংখ্য কাজ করে, তার প্রোডাক্টের সংখ্যাও কিন্তু অনেক এবং বৈশ্বিকভাবে এর পরিবর্তনগুলোও কিন্তু আসলে নানাভাবে সময়ের প্রেক্ষাপটে মানুষের চাহিদার আলোকে পরিবর্তন হচ্ছে। এই ভাবনাগুলোকে সামনে রেখেই আজকে আমরা আলোচনা করব ব্যাংকিং সেবা, ভাবনা ও সচেতনতা। এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি দীর্ঘদিন ধরে এই ব্যাংক সেক্টরে কাজ করছেন, কিভাবে গ্রাহককে সচেতন করা যায়, কিভাবে গ্রাহককে সম্পৃক্ত করে তার জীবন এবং তার যে ব্যবসায়িক ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে কিভাবে পরিবর্তন নিয়ে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। আমাদের সঙ্গে আজকে সম্মানিত আলোচক হিসেবে আছেন ব্র্যাক ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা এই প্রশ্নটা দিয়ে আলোচনাটা শুরু করি যে আসলে ব্যাংকিং যে প্রোডাক্টগুলো আছে, মানুষ হয়তো কয়েকটি প্রোডাক্ট বা সেবা সম্পর্কে অধিকাংশ মানুষই কিন্তু জানে যে ব্যাংকে টাকা জমা রাখা যায়, আবার চাইলে সেই টাকা তোলা যায় এবং পাশাপাশি ঋণের প্রসঙ্গটা জানে। কিন্তু সময়ের আলোকে এর যে প্রোডাক্টের যে পরিধি যে অনেক বেশি বেড়েছে, সেই প্রোডাক্টগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা, এই প্রশ্নে ব্যাংকগুলো কতটুকু জানাতে পেরেছে মানুষকে, তার যে কাছে যে সেবাগুলো আছে, তার কাছে যে প্রোডাক্টগুলো আছে, এগুলো সম্পর্কে ব্যাংকগুলো মানুষকে কতটুকু জানাতে পেরেছে? আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা আমরা যারা ব্যাংকে কাজ করি, আমাদের প্রথমত যে কাজটা যে গ্রাহককে আসলে সচেতন করাটা, পাশাপাশি আমাদের যত ধরনের সেবা আছে হয়তো বা গ্রাহক জানবেন না যে ওনার আসলে কোন সেবাটি প্রয়োজন। তো আমাদের সেলফে যত ধরনের সেবাগুলো আছে, এই সেবাগুলো যত ভালোভাবে আমরা আসলে উপস্থাপন করতে পারবো, তত গ্রাহক তার প্রয়োজনীয়তার সাথে এটা একটু কানেক্ট করতে পারবে। স্বভাবতই যেটা হয়, ব্যাংক অ্যাকাউন্ট একটি ব্যাংকের হিসাব খুলতে হবে, তারপরে হচ্ছে আমি সেটাকে লেনদেন করতে পারবো, এটাই হচ্ছে সাধারণভাবে মানুষের আসলে ধারণা। কিন্তু তার পাশাপাশি একটি ব্যাংক অ্যাকাউন্ট যে আসলে ওনার দৈনন্দিন কাজের মধ্যে বেশ কিছু ভ্যালু এডিশন করতে পারে, ধরেন এই জায়গাগুলোতে আসলে আমাদের যথেষ্ট সচেতনতার দরকার আছে। যেমন আমার একটি ব্যাংক হিসাব থাকতে পারে, যে ব্যাংক অ্যাকাউন্টে আমি আসলে সকল ধরনের ফান্ড কালেক্ট করতে পারি বিভিন্ন জায়গা থেকে। এটা নট নেসেসারিলি যে সেম ব্যাংক থেকে হতে হবে, বিভিন্ন ব্যাংক থেকে আসতে পারে। আমি আমার ইউটিলিটি বিলটা আসলে অনলাইনে দিতে পারি, আমি আমার ছেলে মেয়ের বেতনটা আসলে অনলাইনে দিতে পারি, আমি আমার বাসার যে হচ্ছে ইন্টারনেটের বিল কিংবা আদার যেই বিলগুলো আছে, মোবাইলের বিল সহ, এই সকল কিছু কিন্তু দেওয়ার সুযোগ আছে। তার পাশাপাশি আরও বেশ কিছু ট্রানজ্যাকশান কিন্তু করা সম্ভব। যে এখন আপনি কোথাও টাকা পাঠাতে চাচ্ছেন, কোনো একটা পেমেন্ট করতে চাচ্ছেন, বিশেষ করে ব্যবসায়ীরা যারা আছে এখন থেকে প্রোডাক্ট কিনছে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনছেন, তাদের পেমেন্টটা কিন্তু ওনারা খুব ডিজিটালি ট্রান্সফার করে দিতে পারছেন, হুইচ ইজ আস্তে আস্তে করে আসলে ক্যাশের যে প্রয়োজনীয়তাটা কিংবা হচ্ছে মানির যে মুভমেন্ট, ফিজিক্যাল মানির যে মুভমেন্ট, সেটা কিন্তু কমে আসা সম্ভব। এই অ্যাওয়ারনেসের জায়গাটাই আসলেই এখনও সুযোগ আছে বা সময়, মানে রাইট টাইম যে ব্যাংকগুলোকে আসলে কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা তো জেনজি বলি বা মানে তরুণদের মধ্যে তো আসলে এই ধরনের মডার্ন ব্যাংকিংগুলোর মাধ্যমগুলো ব্যবহার করার প্রবণতাই তো বেশি আমাদের দেশে। সত্য, রাইট। এটা কিভাবে আমরা বুঝতে পারি, এখন একসময়কার ট্রেডিশনাল ব্যাংকিংয়ের মধ্যে যেটা হতো, গ্রাহকরা আসলে ব্যাংকে যেতেন, লাইন ধরে থাকতেন, একটা লম্বা সময় ধরে আসলে ব্যাংকের জন্য ওনার নির্ধারিত সময়টা আসলে উনি ব্যয় করতেন। কিন্তু এখনকার জেনজি যাদের কথা বলছেন, জেনারেশন, এরা আসলে এতটা সময় ব্যয় করতে চায় না। ওরা চায় যতটা ফাস্টার ওয়েতে ওর হাতের কাছে যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের মাধ্যমে আসলে লেনদেনটা করতে। ইভেন আমরা একসময় ল্যাপটপ ব্যবহার করতাম, ট্যাব ব্যবহার করতাম, সেটাও কিন্তু আমরা এখন ছোট হয়ে মোটামুটি আমাদের যেই মোবাইল আছে সেই মোবাইলের মধ্যে সব ট্রানজ্যাকশানগুলো আসলে আমরা চাই। ইভেন
আপনি জানবেন হয়তো যে মোটামুটি বাংলাদেশে সকল ব্যাংকগুলোরই একটা মোবাইল অ্যাপ আছে। তো এই অ্যাপের কিন্তু একটা ভালো কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা আছে যে কোন অ্যাপে কত ধরনের ফিচার আসলে অ্যাড করা যায়। তো এটা কেন হয়েছে? কারণ আজকে আসলে গ্রাহকের একটা চাহিদা আছে, ডিমান্ড আছে। চাহিদা আছে, এক্স্যাক্টলি। ওই মানে এই প্রশ্নে একেবারে জেনারেল ব্যাংকিং লিটারেসি যেটা গ্রাহকের জন্য প্রয়োজন, সেটি তো যারা জেনজি বললাম বা বয়সে যারা তরুণ, তারা তো তার বয়সগত বৈশিষ্ট্যের কারণে এই সেবাগুলো তারা খোঁজ অন্বেষণ করেন বা এই সেবাগুলো যে ব্যাংকে বেশি আছে সেখানে তারা সম্পৃক্ত হন। কিন্তু যারা বয়সে একটু সিনিয়র বা যারা প্রবীণ, তাদের মধ্যে এই লিটারেসি ডেভেলপ করা কি সম্ভব হচ্ছে, নাকি এই লিটারেসি ডেভেলপ করতে গিয়ে আপনাদের বেগ পেতে হচ্ছে? এটা ডিপেন্ড করে আসলে যিনি আমাদের এই সেবাটা নেবেন উনি কতটুকু সচেতন। সবসময় এমন না যে হচ্ছে যারা বয়োবৃদ্ধ, মানে ওনারা আসলে ডিজিটালি অনেক দূরে আছেন কিংবা উনি ওনার হাতের স্মার্টফোনটা ব্যবহার করতে পারছেন না, ব্যাপারটা এরকম না। উনি হয়তো বা হোয়াটসঅ্যাপ দেখছেন, উনি হয়তো বা ফেসবুক ব্যবহার করছেন, লিঙ্কডইনেরও হয়তো বা ওনার প্রোফাইল আছে। তো অতএব এই ধরনের যারা আসলে কিছুটা ডিজিটালি বা হচ্ছে টেকনোলজি সম্পর্কে ধারণা আছে, ওনাদেরকে যদি আমরা অ্যাওয়ার্ড করতে পারি, তারা আসলে এই সেবাটা নিতে চান। কেননা কারণ উনি হয়তো বয়সের ভারের কারণে হয়তো উনি এখন মুভমেন্টটা ওনার জন্য প্রক্রিয়াগুলোর সাথে অভ্যস্ত হতে সময় লাগছে। আগ্রহের জায়গায় কোনো কমতি দেখছেন না? হ্যাঁ, আগ্রহের জায়গাটাতে ভালোই দেখছেন না। আর সেটি নাজমুল হাসান ভাই চমৎকার বলেছেন। একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাচ্ছি, ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে, আপনি আলোচনায় বলেছেন যে একটা গ্রাহকদের একটা বড় অংশ, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যারা, তারা মনে করেন ব্যাংকে টাকা রাখবেন, প্রয়োজন হলে টাকা তুলে আনবেন এবং প্রয়োজন হলে তার যদি প্রয়োজন হয় সেই প্রজেক্টকে উপস্থাপন করে বা কাজটাকে উপস্থাপন করে ব্যাংক থেকে সে ঋণ নেবেন। কিন্তু এর বাইরেও ব্যাংক যে আরও অসংখ্য কাজ করে, যে একজন ব্যক্তি কোথাও, যেমন কোরবানির কিছুদিন পরেই কোরবানির ঈদ, যারা এই যে ক্রয় বিক্রয়ের জন্য ক্ষেত্রে যে একটা নগদ যে টাকা হবে, সেই টাকাগুলো কিন্তু নিরাপদে যিনি বিক্রি করলেন বিক্রেতার একেবারে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া, এই কাজগুলো কি আমাদের দেশে ব্যাংকগুলোর পক্ষে করা সম্ভব কি? আমি এই অল্প কিছুদিন পরেই হচ্ছে আমাদের কোরবানির ঈদ শুরু হবে। জি, এই সময়টাতে আসলে গরু কিংবা হচ্ছে গবাদি পশু ক্রয় বিক্রয়ের যে একটা বড় ফ্লো ট্রানজ্যাকশনের, যেটা মোস্টলি হয় কিন্তু আসলে ক্যাশে। তা আমরা তখনই দেখতে পাই আসলে যে ক্যাশ টাকা মুভমেন্টে আসলে কতটুকু রিস্ক আসলে বহন করতে হয়, বিশেষ করে যারা একদম প্রান্তিক ফার্মার আমরা বলবো, বা হচ্ছে যারা গবাদি পশু যারা পালন করছেন, লালন পালন করছেন, খামারি, এরা যখন শহরে এসে একটা গরু বা বাছুর বিক্রি করে উনি কিন্তু বাড়ি ফিরছেন, মাঝে কিন্তু অনেক ধরনের অঘটন ঘটে। পাশাপাশি প্রতি বছরই ঘটছে। পাশাপাশি হচ্ছে এই টোটাল ট্রানজ্যাকশনের যে ভলিউম, এই ভলিউমের সময় যে আপনার কারেন্সি হচ্ছে মার্কেটের মধ্যে ছড়িয়ে দেয়া কিংবা হচ্ছে যে এক্সচেঞ্জ কিংবা বহন করার একটা বড় কস্ট কিন্তু আছে, যেটা হয়তো আমাদের বিগত সময় গভর্নর স্যারের কথায় আমরা দেখতে পাই। এই জায়গায় যদি আসলে আমাদের যাদের কথা বলছিলেন, যারা একদমই ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমরা যদি তাদেরকে একটু ফোকাস করতে পারি, টার্গেট করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো ইনিশিয়েটিভ আছে যে 10 টাকার অ্যাকাউন্ট, 50 টাকার অ্যাকাউন্ট, মানে হচ্ছে যে নিয়ে অ্যামাউন্ট দিয়ে আসলে এই চাষিরা অ্যাকাউন্ট খুলতে পারে। এদেরকে যদি অ্যাকাউন্ট করে দিয়ে অ্যাকাউন্টের প্রয়োজনীয়তাটা আমরা শিখাতে পারি, তাহলে কিন্তু উনি যেখানেই থাকুক না কেন, উনি হয়তো বা অ্যাকাউন্টটা করেছেন চুয়াডাঙ্গার কোনো একটা জায়গায়, উনি যদি শহরে উত্তরার কোনো একটা হাটেও এই লেনদেনটা করে উনি টাকাটা কিন্তু ওই মুহূর্তে ওই জায়গায় কোনো একটা ব্যাংকে জমা দিতে পারে। তখন কিন্তু ওনার নিজের ব্যাংক থাকতে হবে তা না, ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। মানে অ্যাকাউন্ট থাকলে ট্রেস করা এবং কোনো কিছু পাঠানোটা খুবই সহজ, যে কোনো ব্যাংকের সহযোগিতা নিয়ে সেটা পাঠানো। এবং নাজমুল হাসান ভাই, আপনার আলোচনা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা আপনার কাছে রাখি। সেটা হচ্ছে যে অনেকেই তো, সবাই তো চান যে তার প্রতি মাসের যে ব্যয় সেটা শেষ করে কিছু টাকা সঞ্চয় করতে, কিন্তু আসলে সঞ্চয়ের যে পলিসি বা ম্যানেজমেন্ট, এটা অনেকে হয়তো জানেন না। মানে টাকা আয় করেন তো সবাই কম বেশি, যে কাজই করুক, কিন্তু আসলে সেখান থেকে যে সঞ্চয় করার জন্য যে জ্ঞান, এই জায়গা থেকে ব্যাংকগুলোর পক্ষ থেকে আপনারা কি গ্রাহক পর্যায়ে কোনো ধরনের সচেতনতা বা তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে সঞ্চয়ের পলিসি বা ম্যানেজমেন্টের কাজগুলো করতে হয়, এই ধরনের কোনো আয়োজন কি ব্যাংকগুলোর আছে বা আপনার ব্যাংকই আছে কিনা? হ্যাঁ, আছে। আমরা যেটাকে বলি হচ্ছে কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা যারা একদম গ্রামে গঞ্জে কাজ করি, থ্রু আমাদের এজেন্ট ব্যাংকিং চ্যানেল দিয়ে, সেখানে আমরা উঠান বৈঠক বলে থাকি।
আর আমাদের ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ লেভেলে হচ্ছে আমরা গ্রাহক সমাবেশ বা কাস্টমার মিট বলে থাকি। এই প্রোগ্রামগুলো মূলত করা হয় আসলে গ্রাহকদেরকে এই সকল বিষয়ে সচেতনতা করার জন্য। শুধুমাত্র উনি সঞ্চয় করবেন তার না, উনি হয়তো বা একটা ওনার ঋণের প্রয়োজন হতে পারে, কিংবা হচ্ছে এখন অনেক ধরনের ফ্রড ফরজারি হচ্ছে, উনি ডিজিটালি আমরা যতটা এগোচ্ছি ততটা আসলে রিস্কও বাড়ছে। তো এই সকল কিছু মিলে আসলে আমরা নাম্বার অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসলে সারা বাংলাদেশ জুড়েই করে থাকি। প্রান্তিক পর্যায়ের মানুষের বা প্রান্তিক পর্যায়ের যারা গ্রাহক, তাদের সঞ্চয় বাড়ছে না কেন? এই যেহেতু আপনি ক্লায়েন্টস কনফারেন্সের কথা বললেন, বা এটাকে উঠান বৈঠক বা সামাজিক বৈঠক, আমরা যেভাবেই আমরা দেখি, যে শিরোনামে আমরা বলার চেষ্টা করি, বাড়ছে না কেন? আপনার দৃষ্টিতে কি বিশ্লেষণ যে আসলে এই প্রতিবন্ধকতা বা ব্যারিয়ারগুলোর কারণে আসলে তাদের সঞ্চয় বাড়ছে না? যারা হিসাব খুলছেন বা যাদেরকে আসলে আমরা সচেতনতা দিতে পারছি, তারা হয়তো অ্যাকাউন্ট করছেন এবং হচ্ছে উনি সঞ্চয় করছেন, কিন্তু মূলত আসলে বাকি রয়ে গেছে হচ্ছে অনেক বড় একটা অংশ যারা এখনও আমাদের আসলে ব্যাংকের আওতাভুক্ত নয়, যাদেরকে হয়তো আমরা এখনও আসলে সচেতনতাটা দিতে পারিনি, কিংবা উনি এখনও প্রয়োজন মনে করছেন না যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় নাম্বার এখনও আসলে ফিনান্সিয়ালি এক্সক্লুডেড আছে। যারা বিদেশ থেকে রেমিটেন্স আসেন, রেমিটেন্স আনার পরে রেমিটেন্সের একটা অংশ দিয়ে উনি আসলে একটা ছোট্ট একটা ডিপিএস এফডিআর করতে পারেন কিনা, এই জায়গাটাতে যখন আমরা উদ্বুদ্ধ করছি উনি আসলে তখন বুঝতে পারছেন। কারণ সঞ্চয়টা আসলে যে প্রয়োজন এটা সবাই ফিল করেন, কিন্তু আসলে কিভাবে করবেন সেই পন্থাটা হয়তো অনেকে জানা থাকে না। সেক্ষেত্রে রেসপন্স কেমন পাচ্ছেন? এইদিকে আমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ বেশ ভালো। কারণ হচ্ছে এই মানুষগুলোর কাছে আসলে কেউ যায়নি এতদিন। আমাদের ট্র্যাডিশনাল ব্যাংকে আসলে তাদের মতো করে কেউ বুঝায়নি। এক্স্যাক্টলি। কারণ দেখেন আমাদের দেশে যে এনজিও, এমএফআই, তাদের পুরোপুরি কাজ কিন্তু এদেরকে ঘিরেই। তো যদি এদেরকে ঘিরেই হয়ে থাকে তাহলে হচ্ছে এই গ্রাহকগুলো অবশ্যই ব্যাংকের আওতাভুক্ত হওয়ার মতো। তো আমরা আসলে আমাদের যেরকম ব্রিক অ্যান্ড মর্টার বলি, আমাদের ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, আসলে এগুলি খুব এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ একটি চ্যানেল। তো এই চ্যানেল দিয়ে আসলে ওনাদের কাছে পৌঁছানোটা যায়নি। তো এই ক্ষেত্রেই স্বভাবতই যেটা বলতে হয়, এজেন্ট ব্যাংকিং একটা ভালো ভূমিকা রাখছে। কারণ হচ্ছে এটা যেহেতু লো কস্ট ফর দ্য ব্যাংক একটা চ্যানেল, কিংবা এই চ্যানেল দিয়ে আমি একদম প্রান্তিক লেভেল পর্যন্ত যেতে পারছি। সেই প্রান্তিক মানুষগুলোকে তাদের মতো করে উপস্থাপন করতে হবে, তাদের মতো করে তাদের মানুষ দিয়ে আসলে জিনিসগুলো বোঝানো যাচ্ছে হবে। এবং চমৎকার নাজমুল হাসান ভাই, এই জায়গাতে আপনার আলোচনা শুনতে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা যে আপনারা বলেন, এটি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলতে শুধুই কি আমরা ব্যাংকিং কার্যক্রমের সাথে একজন ব্যক্তিকে সম্পৃক্ত করা বুঝবো, নাকি এর বাইরে আরও অনেক কাজের পরিধি আছে? অনেক কাজই আছে আসলে ভাই। সেটা হচ্ছে আমরা প্রথমতই ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বললেই আমরা স্বভাবতই আমাদের মাথায় কাজ করে একজন গ্রাহক, তার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে দিব, উনি ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। আসলে এটাই যথেষ্ট নয়, কারণ উনি ব্যাংক অ্যাকাউন্টটা করে দিলাম, এরপরে আসলে উনি ব্যাংক অ্যাকাউন্টটাকে কীভাবে ব্যবহার করতে পারেন, কোন জায়গায় আমরা আসলে এই ব্যাংক অ্যাকাউন্টটি উনি কাজে লাগতে পারে। আমাদের যে ডিজিটাল অনেকগুলো ধরনের ফিচার ফ্যাসিলিটি আছে, বা হচ্ছে ওনার যে পেমেন্টের কথা আমরা শুরুর দিকে বলছিলাম, এই জিনিসগুলো হচ্ছে যদি ওনার জানা থাকে তাহলে আসলে উনি পরিপক্কভাবে ওনার ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনি হয়তো ডেটা দেখবেন আমাদের এজেন্ট ব্যাংকিংয়ে প্রায় 50,000 কোটি টাকার একটা বড় পোর্টফোলিও, এর তুলনায় অ্যাডভান্স বা ঋণ অনেক কম। তো এই গ্রাহকগুলোকে আসলে আমরা পুরোপুরিভাবে আসলে ওইভাবে ক্যাটার করতে পারছি না, কারণ ওনাদের ঋণের পরিমাণটা থাকে হচ্ছে খুব ছোট, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, মানে যেটাকে আমরা স্মল টিকেট লোন বলে থাকি। এই লোনগুলোকে আসলে ট্রেডিশনাল ওয়েতে ঋণ দিতে গেলে হচ্ছে গ্রাহকের চাহিদাও মিটবে না, আর ব্যাংকের জন্য আসলে এটা খুব ভালো প্রসেস হবে না, হুইচ ইজ কস্টলি একটা প্রপোজিশন হয়ে যায়। যার কারণে এই জায়গাটাতে আসলে স্মল টিকেট লোনের জায়গায় ব্যাংকগুলো এখনও সত্যিই পিছিয়ে আছে। ব্র্যাক ব্যাংক এগ্রি ফাইন্যান্সিংয়ে কিংবা ডিজিটাল লেন্ডিং আমাদের যেই স্কোপ, এই ক্ষেত্রে হচ্ছে আমরা পুরো কাজটা আসলে ডিজিটালি করার চেষ্টা করছি। কাস্টমার অ্যাকুইজিশন হতে শুরু করে ওনাকে অ্যাসেসমেন্ট এবং হচ্ছে ডিসবার্সমেন্ট, এটা হচ্ছে রিয়েল টাইম হবে, সিঙ্গেল ডেতে হয়তো বা কোনো একটা স্টেপের মধ্যেই থাকবে, বাট স্টিল এই স্টেপগুলো হবে ডিজিটাল। এভাবে করে যদি করা সম্ভব হয় তাহলেই একমাত্র আসলে এই সেগমেন্টটাকে আসলে সার্ভ করা সম্ভব হবে ফর
লোন ডিসবার্সমেন্ট ঋণের মানে জন্য। এখানে গ্রাহকদের সাথে কাজ করতে গিয়ে তো আপনাদের এই অ্যাসেসমেন্ট আছে যে আসলে এই গ্রাহকের এই দক্ষতাটা ভালো অথবা এই প্রসঙ্গে তার আগ্রহ আছে, এক্ষেত্রে তার নিজের সেভিংস অথবা ব্যাংক যদি সেখানে তার আগ্রহ অথবা প্রজেক্ট অনুযায়ী ঋণ দিয়ে তাকে একটা নতুন করে আর্থিকভাবে দাঁড় করানো সম্ভব, এই যে পটেনশিয়ালিটির যে এক্সারসাইজ, এক্ষেত্রে কি কোনো পরিকল্পনা আছে আপনাদের? জি আছে। আমরা যখন আসলে কোনো একটা সেগমেন্ট কাস্টমারকে, বিশেষ করে ধরেন আমাদের এগ্রি অনেকগুলো প্রজেক্ট আছে, আমরা হয়তো বা কোনো একটা ইনস্টিটিউশনের সাথে আসলে জয়েন্ট ভেঞ্চারে আমরা এই কাজগুলো করে থাকি, তখন যে এগ্রি যারা ফার্মার আছেন বিশেষ করে বা হচ্ছে যারা গবাদি পশু নিয়ে কাজ করেন, লাইভ স্টক নিয়ে কাজ করেন, এদেরকে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। উনি আসলে ঋণটা নিয়ে প্রপার জায়গায় ব্যবহার করবেন। এক্স্যাক্টলি। এই প্রান্তিক পর্যায়ের যারা আছে, আমরা আজকে বেশি ফোকাস করছি যে প্রান্তিক পর্যায়ে গ্রাহককে বা জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, এদের নিয়ে আপনার ব্যাংকের নতুন কোনো ভাবনা আছে যেটা আগামী দিনে আমরা দেখতে পাবো? হ্যাঁ, আমরা এই এসএমই সেগমেন্ট এবং কর্টেজ আর একটু ছোটো লেভেলে এদেরকে কি নিয়ে আমরা টার্গেট করছি। আমাদের আসলে মূলত অপারেশনটা এই গ্রাহক সেন্ট্রিক, যেটা আমরা একদমই রুরাল এরিয়াতে গিয়ে আসলে আমরা কাজ করে থাকি। ছোট ছোট যারা হচ্ছে উদ্যোক্তা আছে, আপনি শুনে খুশি হবেন যে আমরা এসএমই যখন এই সেগমেন্ট নিয়ে কাজ করছি, ধরেন মহিলা উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি, যেটাকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট বলছি, তারা সেগমেন্ট। এই উদ্যোক্তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটা প্রশিক্ষণও আছে আমাদের, আমরা বলি হচ্ছে 101। এই প্রশিক্ষণটা হচ্ছে যারা হ্যান্ডিক্রাফট ওমেন এন্টারপ্রেনার, তাদেরকে এম্পাওয়ার করার জন্য আমরা এই ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করে থাকি। ওনারা আসে 3 দিন থেকে 4 দিনের একটা ট্রেনিং হয়, উনি কীভাবে আসলে কাজগুলো করবেন, হ্যাঁ ওনার এক্সপার্টাইজটা আরও কীভাবে বাড়ানো যায়, এই জিনিসগুলো আমরা করে থাকি। তো এই কাজগুলো করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আজকে যিনি আমার ব্যাংক অ্যাকাউন্ট করে আমার অ্যাকাউন্ট হোল্ডার হয়েছেন, তার পরবর্তীতে উনি আসলে ছোট্ট একটা ব্যবসা শুরু করেছেন, সেই ব্যবসাটা আবার বড় হচ্ছে। আমরা হয়তো ছোট একটা লোন দিয়ে স্টার্ট করেছি, আজকে উনি একটা বড় লোন হয়তো বা নিচ্ছেন। উনি হয়তো আমাদের স্মল কাস্টমার ছিলেন, তারপরে মিডিয়াম হচ্ছেন, তারপর হচ্ছে তো ইমার্জিং, আমরা আরেকটু বড় সেগমেন্টটাকে আমরা ইমার্জিং মার্কেট, ধীরে ধীরে সে একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক। এক্স্যাক্টলি। এই ধরনের একটা চমৎকার আমাদের কাছে বেশ কিছু গ্রাহকের জার্নি আছে, উনি ছোট থেকে কিভাবে আসলে বড় হয়েছে। একেবারে শেষ পর্যায়ে 2-1 লাইনে আপনার কাছ থেকে শুনবো যে ব্যাংকিং সেবা এবং ভাবনা এবং সচেতনতা শিরোনামে যে আজকের আলোচনা, এই উদ্দেশ্যে গ্রাহকদের উদ্দেশ্যে, একেবারে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের উদ্দেশ্যে কি বলবেন খুব ছোট করে? গ্রাহকের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে আপনারা ব্যাংকমুখী হবেন। ব্যাংক বিভিন্ন ধরনের সেবা নিয়ে আসলে আপনাদের জন্য আপনাদের কাছে আছে। আপনাদের সামনে যেই ব্যাংকের আপনার সার্ভিস পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা শাখা হতে পারে, উপশাখা হতে পারে, এজেন্ট ব্যাংকিং হতে পারে। আপনি তাদের দ্বারস্থ হতে পারেন, আপনার কি প্রয়োজনীয়তাটা সেটা আপনি জানতে পারেন, কিংবা আপনার যখন যা প্রয়োজন হবে আপনি হতে নাম না জানা কোনো ইনস্টিটিউশনের কাছে না গিয়ে আপনি সরাসরি একটি বাংলাদেশ ব্যাংকের রেজিস্টার্ড ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন। এতে আপনার যে সঞ্চয় সেটা নিরাপদ থাকবে। নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।